ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপার তোমাদের দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের 402 নম্বর পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আজকে আমরা করব। তোমরা ইতিমধ্যে এই টেস্ট পেপার কিন্তু পেয়ে গেছো। তো তোমরা এই 402 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো একবার প্র্যাকটিস করে নাও এবং দেখে নাও যে তোমরা সেই অঙ্কগুলো ঠিক করেছো কিনা। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমরা প্রতিনিয়ত কিন্তু এই টেস্ট পেপারের বিভিন্ন ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা আপলোড করে থাকি। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে অঙ্কটা বলছে সেটা বলছে 7,650 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন এ এর অংশের 1/2, বি এর অংশের 1/5 এবং সি এর 1/3 অংশের সমান হয়। তাহলে সি এর টাকার পরিমাণ যেটা আছে সেটা আমাদের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে দেখো এক নম্বর দাগের অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি যে a/2 ইকুয়াল b/5 ইকুয়াল c/3। এটা ইকুয়াল কেন আমরা লিখতে পেলাম, যেহেতু এখানে দেখো সমান বলে দিয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে a/b/c এদের যে অনুপাত সেটা 2:5:3 কিন্তু এটা আমরা বলতে পারি। তাহলে আমার এখানে কার টাকার পরিমাণ চেয়েছে সি, তাহলে সি সমান সমান কত বলতে পারি 3 এই অনুপাতগুলোর যোগ। তাহলে এই অনুপাতগুলোর যোগ করলে কত হয় 10 ইন্টু 7650। তাহলে 0 0 কেটে গেল। তাহলে কত হলো 3×5 = 15, 3×6 = 19, 3×7 = 21 আর 22, তার মানে 2295 টাকা। তাহলে সি এর অর্থের পরিমাণ কত হবে 2295। এবার দেখা যাক যে অপশানে কোনটা আছে। অপশান দেখো সি নাম্বার যে অপশানটা আছে সেই অপশানটা কিন্তু হবে। তাহলে আশা করি 1 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো দ্বিতীয় নম্বর দাগের অঙ্কটা কি বলছে। তাহলে এখানে বলছে যে √3 এবং 3√5 এর সমমূল্যকরণী হলো। তার মানে সমমূল্যকরণী বলতে আমরা কি বুঝি, যে রুটের মধ্যে যদি একই সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো সমমূল্যকরণী বলবো, অথবা 2√5 7√5 এই দুটোকে আমরা কি বলতে পারি সমমূল্যকরণী বলতে পারি। তার মানে দেখা যাক তাহলে অপশানে কোনটার মধ্যে √3 এবং √5 হবে, তাহলে সেটা হবে তার কি সমমূল্যকরণী। তাহলে দেখো এটা কত 9 মানে 3, 25 মানে কত 5, তাহলে এদের বর্গমূল হচ্ছে, তার মানে এটা এই দুটোর সঙ্গে কিন্তু মিলছে না, তার মানে এটা কিন্তু হবে না। এটা দেখো এটা √27, √27 কিন্তু বর্গমূল হয় না। এটা কত হচ্ছে 25, তার মানে এটাও কিন্তু মিলছে না। এটা দেখো তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে আমার অপশান যেটা আছে ডি নাম্বার যে অপশানটা, এই ডি নাম্বার অপশানটা কিন্তু হবে। তাহলে এইভাবে তুমি কিন্তু অপশান টেস্ট করেও তোমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারো। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে যে এবিসিটি বৃত্তস্থ চতুর্ভুজের ডিসি বাহুকে ই পর্যন্ত পতিত করা হলো। সিএফ সমান্তরাল এবি, কোণ এডিসি সমান 95 ডিগ্রি, ইসিএফ 20 ডিগ্রি হলে বিএডি কোণের মান কত। তাহলে তোমাকে এখানে একটা ছবি আঁকতে হবে। ছবিটা কেমন, এরকম যে একটা তোমার কি বৃত্ত। এবার কি বলছে যে বৃত্তস্থ তোমার চতুর্ভুজ বলছে যে এই তোমার কি হলো একটা এই বৃত্তস্থ তোমার চতুর্ভুজ হলো। নাম দিলাম এ বি সি ডি, যার ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো এবং সিএফ সমান্তরাল কি এবি। তাহলে এই সিএফ সমান্তরাল এর সমান্তরাল এবি, এটা কিন্তু বলেছে অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। এবার তোমার বলেছে এডিসি এই কোণটা তোমার কত বলছে 95 ডিগ্রি, আর ইসিএফ এটা বলছে 20 ডিগ্রি বলছে। দেখো তোমার একটা জিনিস বলে রাখি, যদি এই দুটো বাহু সমান্তরাল হয় আর এটি ছেদক হয়, এই দুটোকে আমরা কি একান্ত কোণ বলতে পারি। তাহলে দেখো এটার সঙ্গে এটা কিন্তু সমান্তরাল, তাহলে এর একান্তর কোণ এটা কিন্তু হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কিন্তু তোমার কিন্তু ইকুয়াল হবে। এবার দেখো আমরা জানি যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 95 হয় তাহলে এটা কত হবে, তাহলে 180 থেকে যদি 95 বাদ দিই তাহলে 5, তাহলে কত 8, তার মানে এই কোণটা তোমার কত 85 ডিগ্রি। আবার দেখো এই কোণটার এই কোণটা কিন্তু ইকুয়াল, যেহেতু এরা কি একান্তর কোণ, আর একান্তর কোণ কি হবে ইকুয়াল হবে, যেহেতু এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান্তরাল, তাহলে এটা 85 হলে এটাও কিন্তু 85 হবে। তাহলে এবার দেখো যে এই টোটাল কোণটার মান কত, তাহলে এই টোটাল কোণের মানটা হলো তাহলে 85 প্লাস কত 2501, অর্থাৎ এই যে এই টোটাল কোণের মান দেখো 105 ডিগ্রি হলো, কারণ এই কোণটা 85, এই কোণটা 20, তাহলে দুটো সমষ্টি কত 105। এবার দেখো আমরা বলি যে এই টোটাল কোণের মান কত 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান যদি তোমার 105 হয় তাহলে এই কোণটার মান তাহলে কত হবে 180 মাইনাস কত 105, তার মানে 75। তাহলে এই কোণটার মান কত 75। আবার দেখো এটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা 75 হলে এই যে টোটাল কোণের মান এটা কিন্তু 105 ডিগ্রি হবে। তাহলে আমাদের বলেছিল যে বিএডি কোণের মান কত, অর্থাৎ বিএডি কোণের মান কত, তাহলে বিএডি এই যে কোণের মান, তাহলে এই কোণের মান কত পেলাম 105 ডিগ্রি। তাহলে দেখো আমার 3 এর যে সি নাম্বার অপশনটা আছে, তাহলে সি নাম্বার অপশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম।
এবার বলছে যদি দুটি ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য 2√6 সেমি হয় এবং উহাদের পাশাপাশি রাখা হয় তাহলে যে কোনো সমকোণী চৌপলটি তৈরি হবে তার কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এইখানে তোমার দুটি কি আছে, এই দুটি তোমার ঘনক আছে। তাহলে এই দুটো ঘনক যদি পাশাপাশি রেখে দেওয়া হয় তাহলে তাহলে দেখো দৈর্ঘ্যের পরিবর্তন হবে কিন্তু প্রস্থ এবং উচ্চতার পরিবর্তন হবে না। তাহলে প্রতিটি বাহু দৈর্ঘ্য কত বলেছে 2√6 2√6 এবং প্রস্থ এবং উচ্চতা কিন্তু তোমার একই থাকবে। তাহলে তোমার দৈর্ঘ্য কত হয়ে যাবে, দৈর্ঘ্য হয়ে যাবে তাহলে এই দুটো যোগ করলে 4√6 কিন্তু তোমার দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম। তাহলে এবার আমার চাইছে কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, যে √ দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস কি এই উচ্চতা স্কয়ার। তাহলে এবার দেখো দৈর্ঘ্য কত, √ 4√6, প্রস্থ যা ছিল তাই থাকবে 2√6, উচ্চতা কত হবে ওই একই হবে, যেহেতু এটি কি ঘনক বলেছে তাহলে তার কি তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে 16, আর এটা 6, তাহলে 6 ছিল 96, এটা 4 ইন্টু 6 মানে কত 24, তাহলে এটা কত হবে 24। তাহলে কত হলো 4 4 8, 8 6 কত 14, তাহলে 2 2 4 5 আমি তার মানে 144, তার মানে কত 12 পেয়ে গেলাম। তাহলে এই যে ঘনকটা আছে তার কর্ণের দৈর্ঘ্য কত 12। তাহলে দেখো ডি নাম্বার যে অপশনটা আছে তাহলে এই ডি নাম্বার অপশনটা কিন্তু তোমার হবে। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছি, যে sin² 6 আলফা প্লাস cos² 6 আলফা প্লাস 3 sin² আলফা ইন্টু কত cos² আলফা, এটা কিন্তু তোমার মান বের করতে হবে। তাহলে দেখো এটা যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে কত হবে, যে sin² আলফা তার কিউব cos² আলফা তার কিউব 3 ইন্টু sin² আলফা ইন্টু cos² আলফা ব্র্যাকেটে আমরা কত লিখতে পারি, sin² আলফা প্লাস cos² আলফা। দেখো এটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে দেখো এটা ফর্মুলা চলে এলো, যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটা যদি a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো এটা কিন্তু আমরা ফর্মুলা পেয়ে গেলাম। এটা তাহলে কার ফর্মুলা, a প্লাস b তার হোল কিউব। তাহলে এটা আমরা লিখতে পারি যে sin² আলফা প্লাস cos² আলফা তার কিউব। তাহলে এই মানটা দেখো 1, তাহলে কত হবে 1 এর কিউব ইকুয়াল টু 1। তাহলে এই অঙ্কের যে অ্যান্সার সেই অ্যান্সারটা কত হবে, তাহলে 1 এই নাম্বার, তাহলে কিন্তু অপশনটা আমরা এখানে বলতে পারি। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এরপরে যে 6 নম্বর অঙ্কটা সেটা কি বলছে সেটা দেখবো, যে প্রথম 10টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় a এবং মধ্যমা m হলে তাহলে a এবং m এর মধ্যে সম্পর্কটা কি হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রথম 10টা অযুগ্ম সংখ্যা মানে কত, তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19। তাহলে কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা কিন্তু 10টা যে অযুগ্ম সংখ্যা আছে সেই 10টা অযুগ্ম সংখ্যা কিন্তু আমরা এখানে লিখে নিলাম। এবার দেখো তাহলে এদের যদি যোগ করি এবং এদের যদি গড় করি তাহলে গড় মানে কি, তাহলে একে আমাকে টোটাল 10 দিয়ে কিন্তু আমাকে ভাগ করে দিতে হবে। তাহলে যোগ করলে কত হবে 4 4 5 9 9 আর সাথে কত 16 16 আর 9 25 25 আর 11 কত 36 36 আর 13 কত 49 49 আর 15 কত 64 64 প্লাস কত 64 আর এই দুটো যোগ করি তাহলে কত 36, তারপরে কত 100 বাই কত এই 10, তাহলে কত হলো 10। তাহলে দেখো এই যে স্বাভাবিক অযুগ্ম সংখ্যার গড়, তাহলে এটা আমরা কি পেলাম, এটা আমরা গড় পেলাম। এই গড়কে আমরা এ দিয়ে ইন্ডিকেট করলাম যেহেতু এই বলে দিয়েছে। আর মধ্যমা মানে কি, যে এই যে টোটাল যে শ্রেণী আছে তার মিডিল যে মানটা সেটা হবে তার কি মধ্যমা। তাহলে এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা যদি থাকে তাহলে দেখো 1 2 3 4, যেমন এই দুটো দেখো যেহেতু এখানে কি যুগ্ম সংখ্যা আছে তাই এই দুটো সংখ্যার যোগ করে আমরা যদি 2টা ভাগ করি তাহলে কিন্তু তার কিন্তু আমরা মধ্যমা পেয়ে যাব। তাহলে দেখো মধ্যমা তাহলে কত হচ্ছে 11 প্লাস 9, তাহলে 11 প্লাস 9 কত 20, তাহলে কত হবে 10। তাহলে মধ্যমা কত পেলাম 10 আর গড় কত পেলাম 10। তাহলে আমরা বলতে পারি যে a সমান কত m কিন্তু আমরা পেয়ে গেলাম। যেহেতু এখানে মধ্যমা এবং গড় দুটোরই মান কত তোমার 10 পেলাম, তাই এখান থেকে আমরা বলতে পারি a এবং m এর মান ইকুয়াল। তাহলে দেখো 6 যে ডি নাম্বার অপশনটা আছে সেই অপশনটা কিন্তু আমরা বলতে পারলাম। তাহলে দেখো এই টাইপের যদি অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, তাহলে আমরা পুনরায় এই অঙ্ক তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবার দেখো 2 নম্বর অঙ্ক যে শূন্যস্থান পূরণ সেটা কি বলছে, যে প্রথম যে অঙ্কটা বলছে সেটা বলছে যে 3x² - 10x + m + 1 = 0 সমীকরণে একটি বীজ অপর বীজের কি অনন্য বলছে। তাহলে এখানে সমীকরণটা কি বলছে, 2 নম্বর অঙ্কটা কি বলছে 2 এর 1 নম্বর অঙ্কটা বলছে যে 3x² - 10x + m + 1 = 0, এই একটা তোমাকে সমীকরণ বলে দিয়েছে। এই সমীকরণের বীজ কি বলছে একটা অপরটা অন্য। তাহলে বলতে পারি একটা আলফা হলে আর একটা কত হবে 1/α।
এবার দেখো আমরা জানি এই বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল। দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে তুমি যদি বীজদ্বয়ের গুণফলটা বের করতে পারো তাহলে কিন্তু তোমার এই অঙ্কটা করতে খুব সুবিধা হবে। তাহলে বীজদ্বয়ের গুণফল মানে আমরা কি জানি যে সি বাই, তাহলে সি মানে ধ্রুবক পদ আর এ মানে কত এক্স স্কয়ারের যে সহগ সেটা কিন্তু হবে। তাহলে এটা কত হবে এম প্লাস ওয়ান বাই কত 3। এবার দেখো এখানে আলফা আলফা কেটে গেল, তাহলে এখানে এম প্লাস ওয়ান ইকাল টু 3, তাহলে এম সমান সমান কত হলো 2। তাহলে এম এর মান আমরা কত পেলাম 2 কিন্তু পেলাম। তাহলে দেখো এই অঙ্কটা আশা করি বোঝা গেল। এবার দেখো দুই নম্বর অঙ্কটা কি বলছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরে বার্ষিক সুদের হার কি হয় সমান হয়। তাহলে এটা কি হবে অ্যান্সারটা সমান। এবার কি বলছে দেখো যে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যার লম্ব দূরত্ব কত হবে। তাহলে এটা কথা হবে শূন্য। কেন শূন্য হবে? দেখো কেন্দ্র অর্থাৎ বৃহত্তম জ্যা মানে আমরা জানি ব্যাস, তাহলে ব্যাসটা কোথায় দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে, তাহলে কেন্দ্র দিয়ে যদি তোমার ব্যাস যায় তাহলে সেখান থেকে তুমি তার কোনো দূরত্ব কিন্তু পাবে না, তাই এইখানে যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু শূন্য হবে। তাহলে এবার দেখো 4 নম্বর অঙ্কটা যে একটি বৃত্তের চাপ উহার ব্যাসার্ধের সমান হলে ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাহা কত হবে 1 রেডিয়ান। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে যে n সংখ্যক সংখ্যার গড় x বার, যদি প্রতিটি সংখ্যার সাথে k যোগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। দেখো যদি 5 নম্বরটা দেখো n সংখ্যক সংখ্যার গড় কত x বার, যদি প্রতিটি সংখ্যার সাথে k যোগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। তাহলে দেখো আমার যদি সংখ্যাগুলি ধরি x1 x2 x3 ডট ডট xn, তাহলে এই সংখ্যাগুলির গড় কত x1 x2 এ ডট ডট কত xn বাই কত n, এটাকে আমরা কি বলতে পারি x বার কিন্তু বলতে পারি। এবার কি বলছি এই যে সংখ্যাগুলো আছে এই প্রত্যেকটা সংখ্যার সাথে কি করছে তোমার কে যোগ করছে, কে যোগ করার পর তাদের কি চাইছে এই গড়টা কিন্তু চাইছে, এটা কিন্তু তোমার জানতে চাইছে যে এদের গড়টা কত হবে। তাহলে এদের গড় বের করতে গেলে আমাদের কি করতে হবে এগুলো যোগ করতে হবে, তাহলে এগুলো যদি যোগ করি তাহলে কত হবে, আর গড় বের করতে গেলে আমাকে কি করতে হবে n দ্বারা ভাগ করতে হবে। এবার দেখো আমরা x1 x2 ডট ডট কত xn বাই কত n, আর এইখানে তোমার যে কে গুলো কতগুলো আছে কে কে যে সংখ্যা সেটা কত হবে n কে, কারণ n খানা কে থাকবে, তাহলে n খানা কে থাকলে কে সঙ্গে গুণ করলে কিন্তু তার মানটা কিন্তু আমরা পাবো। এবার দেখো তাহলে এটাকে যদি আমরা বিচ্ছিন্ন ভাগ করি তাহলে x1 x2 ডট ডট কত xn বাই কত n, আর এটা কত হবে n কে বাই কত n। দেখো এই মানটা কত x বার, এখানে n n কেটে গেল তাহলে k, তাহলে অ্যান্সারটা আমরা কত পেলাম x বার প্লাস k। তাহলে আমার এই যে অ্যান্সারটা হবে এই অ্যান্সারটা হবে তাহলে কত x বার প্লাস k কিন্তু অ্যান্সারটা হবে। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো যে 6 নম্বর দাগের অঙ্কটা সেটা কি বলছে যে একটি চোঙের দৈর্ঘ্য h এবং ভূমির ব্যাসার্ধ কত r, যদি উহার আয়তন একটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান হয় তাহলে h এবং r এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি বলছে চোঙ বলছে আর এখানে কি বলছে গোলক। তাহলে এবার দেখো তুমি চোঙের নিশ্চয় তার আয়তন কিন্তু তুমি বের করতে জানো, তাহলে চোঙের যে আয়তন সে চোঙের আয়তন তাহলে তোমার কি হবে অর্থাৎ চোঙের আয়তন পাই r স্কয়ার 8, এটা হলো চোঙের আয়তন। আর গোলকের আয়তন কত 4/3 পাই কিন্তু r কিউব, এটা কি তোমার গোলকের আয়তন। এবার তোমাকে কি বলছে দেখো যে একটি চোঙের দৈর্ঘ্য h এবং ভূমির ব্যাসার্ধ r, তাহলে এটা আমরা দেখো ঠিক লিখেছি, যদি উহার আয়তন একটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান হয় তার মানে কি এই দুটোর আয়তন তোমাকে ইকুয়াল বলে দিয়েছে। তাহলে h এবং r এর মধ্যে তোমাকে কেটে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো দুই দিক থেকে কি হবে পাই পাই ক্যান্সেল, তাহলে r কেটে গেলে তাহলে এদিকে একটা r থাকবে, তাহলে আমার কি দাঁড়ালো যে 4r সমান কত 3h, তাহলে ইহাই তোমার কি হবে সম্পর্ক h এবং r এর মধ্যে। তাহলে আশা করি দেখো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করবো যে তিনের যে সত্য মিথ্যা আছে সেই সত্য মিথ্যাগুলো করবো। তাহলে 1 নম্বরটা কি বলছে যে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল কত 27 হলে মধ্য সমানুপাতটি হবে কত 9। তাহলে আমরা তিনটা সংখ্যা ধরে নিলাম, একটা a একটা b একটা c, তাহলে এদের যে গুণফল যে abc এটা কত বলেছে 27 বলেছে। এবার দেখো আমরা যদি মধ্য সমানুপাতি বের করতে যাই তাহলে তার ফর্মুলা কি যে b স্কয়ার সমান সমান কত ac, এটা তোমার যে abc যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা এই সম্পর্কটা পাই b স্কয়ার সমান সমান কত ac। ac মানে আমরা কত লিখতে পারি যে 27 বাই কত b, তাহলে এসির জায়গায় দেখো এই মানটা আমরা বসিয়ে দেবো যে b স্কয়ার সমান সমান কত 27 বাই b, তাহলে আমরা এখানে কি পেলাম b কিউব সমান সমান 27, তাহলে b এর মান কত 3, তাহলে আমরা যে মধ্য সমানুপাতি 3 সেটা কিন্তু আমরা পেলাম। তাহলে এখানে কিন্তু মধ্য সমানুপাতি কত বলছে 9, তাহলে এটা কি হবে তোমার মিথ্যা হবে। তাহলে নম্বরটা কি বলছে সুদের হারের কোনো একক নাই, এটা কিন্তু তোমার সত্য, সুদের হারের কোনো একক থাকে না। তারপর দেখো দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ কিন্তু দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ নয়। দেখো সমবাহু ত্রিভুজ অবশ্যই কিন্তু কি হবে সদৃশ কিন্তু হবে,
কিন্তু দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ নয় এটা বলা যাবে না। তার মানে এটাও কি হবে তোমার কিন্তু মিথ্যা হবে, অর্থাৎ 3-এর যে 3 নাম্বার এটাও কিন্তু মিথ্যা। এবার দেখো কি বলছে 4 নাম্বারটা, দুটি শঙ্কুর উচ্চতা সমান হলে তাদের আয়তন অনুপাত কত হবে। তাহলে দেখো 3-এর যে 4 নাম্বার সেটা কি বলছে যে দুটি শঙ্কুর উচ্চতা সমান, তাহলে তাদের আয়তন অনুপাত কত। তাহলে আমরা বলতে পারি যে প্রথম শঙ্কুর আয়তন 1/3 পাই r1 স্কয়ার h, আর দ্বিতীয় শঙ্কুর আয়তন 1/3 পাই r2 স্কয়ার h, যেহেতু দুটোর ক্ষেত্রে কি উচ্চতা কিন্তু তোমার সমান বলেছে। তাহলে প্রথম শঙ্কু একমা শঙ্কু ইস টু দ্বিতীয় শঙ্কুর আয়তনের যে অনুপাত, তাহলে কত হবে 1/3 পাই r1 স্কয়ার ইন্টু h ইস টু 1/3 পাই r2 স্কয়ার h। দেখো অনুপাত, তাহলে 1/3 কেটে যাবে, h কেটে যাবে, আর পাই কেটে যাবে, তাহলে কি হবে r1 স্কয়ার ইস টু কত r2 স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে এখানে যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধ কিন্তু স্কয়ার, কিন্তু এটা কি আছে রুট আছে, তার মানে এটা তোমার কি হবে মিথ্যা হবে। অর্থাৎ 3-এর যে 4 নাম্বার সেই 3-এর 4 নাম্বারটা কি হবে মিথ্যা। দেখো এটা আমরা জানি যে 1 রেডিয়ান সমান কত, এটা কিন্তু সত্য হবে, যে 1 রেডিয়ান 1 ডিগ্রির থেকে কিন্তু বড় হবে, এটা সত্য। এবার দেখো সত্য মিথ্যার যে লাস্ট অঙ্ক সেটা কি বলছে যে 10, 12, 14, 15, 18, 20, 22, 24 এদের মধ্যমা কত 17। তাহলে দেখো এখানে কত এই শ্রেণীতে কতগুলো সংখ্যা আছে একবার কাউন্ট করে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে যদি 8টা সংখ্যা থাকে তাহলে দেখো এদের যে যুগ্ম, অর্থাৎ তোমাকে প্রথমে জানতে হবে যে যুগ্ম সংখ্যার মধ্যমা আমরা কিভাবে বের করব। তার নিয়মটা হলো যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস অন্তম পদ বাই 2, এটা হলো তোমার কি যুগ্ম সংখ্যার কিন্তু মধ্যমা নির্ণয় করার ফর্মুলা। তাহলে n/2, তাহলে এখানে আমার কতগুলো আছে 8টা পদ, তাহলে n/2 তম পদ তাহলে কত হবে, তাহলে 8/2 মানে 4, তাহলে 4তম পদ তাহলে কোনটা আছে 1, 2, 3, 4, তাহলে এটা কত হবে 15। এটা তাহলে 5, তাহলে 5তম পদ কোনটা হবে 1, 2, 3, 4, 5, তাহলে এটা 18 বাই কত 2, তাহলে 33/2, তাহলে এটা কত হচ্ছে 16.5। কিন্তু আমার মধ্যমা কত দেওয়া আছে, আমার মধ্যমা দেখো তোমার দেওয়া আছে কত 17, তার মানে এইটা তোমার কি মিথ্যা, কিন্তু আমরা মধ্যমা পেয়েছি কত 16.5। তাহলে দেখো এই হলো তোমার যে 402 নম্বর পেজের যে এমসিকিউ সত্য মিথ্যা এবং কি শূন্যস্থান পূরণ। তাহলে আশা করি এই অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে পারলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার কোনো এক চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।